দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবাদ হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। বরগুনায় স্থবির ২৬টি সেতু নির্মাণ কাজ, অর্ধসমাপ্ত হয়ে পড়ে আছে ৮৫ কোটি টাকার প্রকল্প। আগামীকাল থেকে সারা দেশে কম দামে ডিম, মুরগি ও গরুর মাংস বিক্রি হবে, জানালেন উপদেষ্টা। সাভারে পিকআপ ও অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, ৭ লাখ টাকা জব্দ। এবারে পুরো আয়োজন। বরগুনায় ৫ বছর ধরে স্থবির হয়ে আছে নির্মাণাধীন ২৬টি সেতুর কাজ। প্রায় ৮৫ কোটি টাকা ব্যয়ে শুরু হওয়া এই প্রকল্পগুলোর বেশিরভাগই এখন অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে। ঠিকাদারের গাফিলতি, রাজনৈতিক প্রভাবসহ নানা কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বরগুনা সদর উপজেলার সুজানগর খেয়াঘাট এলাকায় খাগদন নদীর উপর নির্মাণ করা হচ্ছে ৭২ মিটার দীর্ঘ এই সেতু। ৫ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে এই সেতুর কাজ শুরু হয়েছিল ২০২১ সালের ১৩ এপ্রিল। প্রকল্পটির কাজ ২০২২ সালের জানুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হয়নি আজও। নির্ধারিত সময় পার হওয়ার পর মেয়াদ বাড়িয়ে কাজ শেষ করার নতুন সময়সীমা নির্ধারণ করা হলেও ৩ বছরেও সেতুর নির্মাণ কাজ শেষ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। আমাদের খুব কষ্ট হয়, মাঝে মাঝে কেউ কেউ স্টুডেন্ট পড়ে যায়, সাইড কেটে পড়ে যায়। আমরাও যেতে পারতেছি না, ভয় লাগতেছে কিনা ইতে পড়ে যায়, পানির ভিতর পড়ে যায়। আমরা চাই অতি তাড়াতাড়ি ব্রিজ ঠিক হোক। শুধু এই একটি সেতু নয়, ২০১৯ সাল থেকে বরগুনা জেলার বিভিন্ন উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় মোট ২৬টি সেতুর নির্মাণ কাজ শুরু হলেও বর্তমানে তা স্থবির হয়ে আছে। এগুলোর মধ্যে বরগুনা সদরে ১১টি, আমতলীতে ৭টি, বেতাগীতে ৫টি, তালতলীতে ১টি, পাথরঘাটায় 1টি ও বামনায় 1টি সেতু রয়েছে। আজ ৫ বছর ধরে এখানে লোকজন যাতায়াত করতে পারে না, একটা অ্যাম্বুলেন্স আসতে যেতে পারে না। এই ব্রিজটা থেকে মানুষ অ্যাক্সিডেন্ট হইতেই আছে, গাড়ি গুড়ি ভাঙ্গে যায়, ওটা যায় না, যাতায়াত করতে পারে না, মাল নিয়ে আসতে পারে না, দোকানের বেচা কিনি হয় না। মানুষ তো চলাফেরা খুবই কষ্ট, কিসের জন্য ঠেলিয়ে গাড়ি উঠিয়ে দেওয়া লাগে। বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, দ্রুতই চুক্তি বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ করা হবে। অনেকগুলো কাজই ইতিমধ্যে শুরু হয়েছে এবং কিছু ব্রিজ আমরা সিদ্ধান্ত নিয়েছি যেগুলো বাতিলের চূড়ান্ত পর্যায়ে আছে। আমরা প্রকল্প অফিসে অলরেডি প্রস্তাব পাঠিয়েছি বাতিলের জন্য। এগুলো বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ করলে হয়তো শেষ হয়ে যাবে। ২৬টি সেতু নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছিল ৮৪ কোটি ৮৯ লাখ টাকা। দীপ্ত বার্তা কক্ষ। বাংলাদেশকে সত্যিকার অর্থে বাসযোগ্য দেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে আয়োজিত বিএনপির বর্ধিত সভায় দেয়া ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসন বলেছেন, পতিত স্বৈরাচারের দোসররা গণঅভ্যুত্থান ব্যর্থ করার ষড়যন্ত্রে এখনও লিপ্ত রয়েছে। ফলে দেশ সংকটময় মুহূর্ত অতিক্রম করছে। তাই দেশ গঠনে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন খালেদা জিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বর্ধিত সভায় সভাপতিত্ব করছেন। সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসন, উপদেষ্টা পরিষদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহানগর ও জেলার সব থানা, উপজেলা এবং পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক এবং সদস্য সচিব সহ অন্তত ৪,০০০ নেতা অংশ নিয়েছেন। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। আসুন, প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সকল সদস্যকে সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে ৭ম কর্নেল অব দ্য রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। সেনাপ্রধান আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের
সকল সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে সেনাপ্রধানকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয়। এরপর সেনাবাহিনী প্রধানকে কর্নেল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। রমজান উপলক্ষে আগামীকাল থেকে রাজধানী ঢাকার 25টি পয়েন্ট সারা দেশে কম দামে ডিম, মুরগি ও গরুর মাংস বিক্রির কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে সাফারে ভেটেরিনারি পাবলিক হেলথ ল্যাবরেটরি উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেছেন ওই উপদেষ্টা। ফরিদা আক্তার আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে রাখা। তবে এখনও যেহেতু বাজারে স্থিতিশীলতা আসেনি, তাই মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় চাইছে নিজেদের প্রতিষ্ঠানের মাধ্যমে সরবরাহ করে কম মূল্যে তা জনগণের মাধ্যমে বিক্রি করতে। দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে রাখা, কিন্তু বাজারের সেই স্থিতিশীলতাটা যেহেতু এখনো আসেনি, আমরা চাচ্ছি আমাদের প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আমরা যতটুকু পারি আমরা সরবরাহ করি এবং এটা প্রমাণ করা যে বাজারে যে মানে একটা কৃত্রিম উচ্চ মূল্য রাখা হয় সেটা চাইতে যে কম দামে দেওয়া সম্ভব সেটা আমরা প্রমাণ করতে চাই। নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য সংসদ নির্বাচন, স্থানীয় নির্বাচনের কথা এই মুহূর্তে ভাবা হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। বৃহস্পতিবার ধামরাইয়ে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেছেন। মাসুদ বলেন, জাতীয় স্থানীয় নির্বাচন বিভিন্ন ধাপে ধাপে করতে হয়, এতে প্রায় 1 বছর লেগে যায়। কাজে এই মুহূর্তে যদি নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচন করে, তাহলে জাতীয় নির্বাচন কমিশনের সংসদ নির্বাচন ডিসেম্বরে বা জানুয়ারির মধ্যে করা কঠিন হয়ে পড়বে। ইতিমধ্যে জেনেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা সহ প্রায় দায়িত্বশীল সকলেই বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন হবে। কাজে নির্বাচন কমিশন বর্তমানে আমাদের মেইন ফোকাস এখন নির্বাচন, সংসদ নির্বাচন। স্থানীয় নির্বাচনের কথা আমরা এই মুহূর্তে চিন্তা ভাবনা করতেছি না। বেক্সিমকোর 14টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এই প্রতিষ্ঠানের শ্রমিকদের পাওনা দিতে প্রয়োজনীয় 525 কোটি টাকার ব্যবস্থা করেছে সরকার। আগামী 9 মার্চ থেকে শ্রমিকদের পাওনা পরিশোধ শুরু হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, 325 কোটি টাকা অর্থ মন্ত্রণালয় এবং বাকিটা দিচ্ছে শ্রম মন্ত্রণালয়। তিনি বলেছেন, বেক্সিমকোর যেসব কর্মকর্তা কর্মচারী অনিয়মের সঙ্গে জড়িত তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শ্রম উপদেষ্টা জানিয়েছেন, সরকার শ্রমিকদের বিরুদ্ধে না, তবে কোনো উপায় নেই তাদের হাতে, এই কথা জানিয়েছেন শ্রম উপদেষ্টা। 31,669 জন শ্রমিক এবং 1,565 জন কর্মকর্তার পাওনা বাবদ, আবার বলছি, মোট 525 কোটি 46 লক্ষ। অর্থ বিভাগের ব্যয় খাত হতে 325 কোটি ও 46 লক্ষ টাকা ওনারা দিচ্ছেন। আর আমার মন্ত্রণালয় মানে শ্রম মন্ত্রণালয় থেকে লোন হিসাবে আমরা দিচ্ছি 200 কোটি, যে আগামী 9 তারিখের ভিতরে যে যার পাটা পেয়ে যাবেন। ওকে, 9 তারিখ থেকে শুরু, আমরা চেষ্টা করব আরও আগে দেওয়া যায়। আইন শৃঙ্খলার অবনতি হয়, রাজধানী জুড়ে চলছে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান। গত রাতে রাজধানীর সূত্রাপুরে চেকপোস্টে তল্লাশি করার পাশাপাশি টহল দেয় সেনাবাহিনী, র্যাব ও পুলিশ। এ সময় সড়কে যানবাহন চলাচল করা সকল যানবাহন ও সন্দেহভাজন পথচারীকে তল্লাশি করা হয়েছে। সেনাবাহিনী জানায়, তারা সূত্রাপুর, গেন্ডারিয়া, সদরঘাট, জুরাইন এলাকায় রাত 3টা পর্যন্ত চেকপোস্টে তল্লাশি ও টহল দেয়। পরে তাদের আরও একটি দল ভোর 5টা পর্যন্ত অভিযান পরিচালনা করেছে।
নীলফামারী ও পঞ্চগড় ব্যাটালিয়নের অভিযানে বিভিন্ন সময় উদ্ধার হওয়া 2,01,00,000 টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি। দুপুরে নীলফামারী বিজিবি প্রশিক্ষণ মাঠে এসব মাদক ধ্বংস করা হয়। মাদকের মধ্যে 4,990 বোতল ফেন্সিডিল, 4,198 বোতল মদ, 1 কেজি হেরোইন, 1 কেজি কোকেন, 130 কেজি গাঁজা, 441 পিস নেশা জাতীয় ইঞ্জেকশন, 148 পিস নেশা জাতীয় ট্যাবলেট, 3,870 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এদিকে সাভারের আশুলিয়া থানায় পিকআপ ও দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে নগদ 7 লাখ টাকা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে পুলিশ। এ সময় জানানো হয়েছে, গোয়েন্দা পুলিশের যৌথ টিম এই অভিযান পরিচালনা করে। পুলিশ জানিয়েছে, গত 10 ফেব্রুয়ারি সাভারের আনন্দপুর এলাকায় একজনের বাড়ি থেকে 8,70,000 টাকা চুরি হয়। এই ঘটনায় সাভার থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ সিসিটিভি বিশ্লেষণ করে প্রতিবেশী ইদ্রিস খান মানিককে গ্রেপ্তার করে। পরে তার হেফাজতে থাকা চুরি যাওয়া টাকা থেকে 7 লাখ টাকা উদ্ধার করা হয়েছে। থানার একটা চৌকস দল সিসিটিভি ফুটেজ এবং টেকনোলজি ইউজ করে গত রাতে ভোর 4:30 ইদ্রিস খান নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারে সে এটার স্বীকারোক্তি প্রদান করে এবং তার প্রেক্ষিতে 7 লক্ষ টাকা আমরা তার কাছ থেকে জব্দ করতে সক্ষম হই। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের চট্টগ্রামে জানাজা শুক্রবার বাদ জুমা জমিয়তুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে বাদ আসর রাউজান গহিরা মাঠে আরেকটি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। 25 ফেব্রুয়ারি সকাল 6টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন আব্দুল্লাহ আল নোমান। তার বয়স হয়েছিল 83 বছর। যারা ভোক্তার স্বার্থবিরোধী তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার। দুপুরে অধিদপ্তরের কার্যালয়ে রমজান উপলক্ষে ভোগ্যপূর্ণ বিষয়ে সংবাদ সম্মেলনে একথা বলেছেন তিনি। রমজানে প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। তবে ভোজ্য তেলের সংকটে অস্বস্তিতে রয়েছেন ভোক্তারা। এই সংকট সমাধান হবে বলে প্রত্যাশা করেন অধিদপ্তরের মহাপরিচালক। তিনি জানান, বাজার স্বাভাবিক রাখতে ভোক্তা অধিদপ্তরের টিম নিয়মিতই তদারকি করছে। 2-1 দিনের মধ্যে ভোজ্য তেল বাজারে চলে আসবে বলেও জানান তিনি। শুধু ডিলার নয়, কিছু অসাধু খুচরা ব্যবসায়ী সুযোগ নিচ্ছে বলে মন্তব্য করেছেন ভোক্তার মহাপরিচালক। আমরা এখানে যে বা যারাই প্রকৃত দোষী হয়, আমি দেখছি যে এখানে আপনার নিচের লেভেলেও কিছু না কিছু দোষ আছে, কিন্তু এটা আমরা হতে দিতে পারি না। এটা কেউ এটা প্রত্যাশা করে না এবং এটা কোনোভাবেই ভোক্তাদের জন্য অনুকূল নয়। ফলে আমাদের যে টিমগুলো আছে সেটা নিয়মিত কাজ করবে। এখন দেখলে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেব। একের পর এক কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে মুন্সিগঞ্জের শ্রীনগরে। সেখানে বুধবার রাতেও কবরস্থানের 27টি কবর খুঁড়ে 7টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে চোর চক্র উপজেলার পশ্চিম সিংপাড়া সামাজিক কবরস্থানে ঢুকে এমন তাণ্ডব চালিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে কবর জিয়ারত করতে যে 7টি কবর খোঁড়া দেখতে পান একজন প্রত্যক্ষদর্শী। পরে লোকজনকে খবর দিলে তারা তল্লাশি করে দেখে 7টি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে চোর চক্র। শ্রীনগর সার্কেল এএসপি আনিসুর রহমান জানান, চোর চক্র ধরতে অভিযান চলছে। আচ্ছা আচ্ছা, ওকে। দেশের প্রধান খাদ্যদ্রব্যের পুষ্টি বৃদ্ধি কার্যক্রমে মিলারদের সহায়তা কার্যক্রম শুরু হয়েছে। মিলার্স ফর নিউট্রিশন নামের এই উদ্যোগে মিলারদের প্রযুক্তিগত সহায়তা, পণ্য পরীক্ষার সুযোগ, ব্যবসায়িক পরামর্শ এবং বাজার সম্প্রসারণে সহায়তা প্রদান করা হবে, যার মূল লক্ষ্য খাদ্যের পুষ্টিমান উন্নয়নে ভিটামিন ও খনিজ পদার্থ যুক্ত করা। বুধবার ঢাকায় বাপা ফুড প্রো এক্সপোতে মিলার্স ফর নিউট্রিশন কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI এর মহাপরিচালক SM ফেরদৌস আলম।
অনুষ্ঠানে জানানো হয় ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তানজানিয়ার পর বাংলাদেশ মিলার্স ফর নিউট্রিশন কর্মসূচি চালু হলো। এবারে ডেটল ও হারপিকের সৌজন্যে অমর একুশে বইমেলার খবর। দর্শক, বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে অমর একুশে গ্রন্থমেলা। সেখানে রয়েছেন সহকর্মী লাবণী গুহ, সরাসরি তিনি যোগ দিয়েছেন। লাবণী, মেলায় ক্রেতা দর্শনার্থীদের সমাগম কেমন দেখছেন? আজ নতুন কয়টি বই এসেছে? একদমই মেলার শেষ দিকে রয়েছে আমরা। রুবায়েত, আপনার মাধ্যমে দীপ্ত টিভি দর্শকদের জানিয়ে দিতে চাই, আজকে ২৭তম দিনে মেলায় নতুন বই এসেছে ১৭৬টি। আর এই ২৭ দিন মিলে সর্বমোট নতুন বইয়ের সংখ্যা ২,৯৬৪টি। আসলে আজ ২৭তম দিনে মেলায় ভাঙনের সুর, অমর একুশে গ্রন্থমেলায় বিদায়ের সুর বাজছে। আমরা গত সপ্তাহ ধরে যে ধরনের ভিড় দেখছিলাম, আজকে সেরকম পরিমাণে ভিড় দেখতে পাচ্ছি না। কিছু মানুষ এসেছেন, তারা বেড়াচ্ছেন, ঘুরছেন। আর কিছু মানুষ এসেছেন যাদের বই কেনা আসলে বাকি ছিল, তারা সেই বইগুলো বাছাইকৃত তাদের বইগুলো কিনছেন। আমরা বাংলা একাডেমির সাথে কথা বলেছি। বাংলা একাডেমি বলছে যে তাদের যে স্টলগুলো ছিল, সেই স্টলগুলো থেকে প্রতিদিন লাখখানেক টাকার মতো বই বিক্রি হয়েছে এবং এই বইগুলোর বেশিরভাগ আকর্ষণ ছিল ক্রেতাদের মধ্যে থেকে যে প্রবন্ধ, গল্প এবং বিশেষ করে অনুবাদ সাহিত্য, এগুলোর প্রতি, বিশেষ বইগুলোর প্রতি যাদের বেশি আকর্ষণ, তারা ওই বাংলা একাডেমির বইগুলোই খুঁজছিলেন। এছাড়া আমরা যদি দেখি যে চিরায়ত যে সাহিত্য, বিভূতিভূষণ, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর এবং তরুণদের জন্য হুমায়ুন আহমেদ এখনও সমান জনপ্রিয় হয়ে আছে। আমরা লেখক এবং প্রকাশকদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে তারুণ্যের জয়গানে যে এবারের গ্রন্থমেলা শুরু হয়েছিল, সেখানে আসলে আশানুরূপ ফল পাওয়া যায়নি। অর্থাৎ যে পরিমাণ বিক্রি আশা করা হয়েছিল, সেই পরিমাণ বিক্রিটা আসলে হয়নি এবং মেলাটা অনেকের কাছে বেশ একটু অগোছালো বলে বলেছেন আমাদেরকে। কারণ হচ্ছে যে মেলায় অনেক ফেরিওয়ালা ছিল, যে ফেরিওয়ালাগুলো তাদের বইয়ের অমর একুশে গ্রন্থমেলা যে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে অনেকটাই ম্লান করেছে বলে আমাদেরকে বলেছেন পাঠক এবং প্রকাশকরা। তারা আশা করছেন যে আগামী বছর যখন আবার অমর একুশে গ্রন্থমেলা আসবে, তখন হয়তো বাংলা একাডেমি এই বিষয়গুলোকে নজরে আনবে। রুবায়েত। আন্তর্জাতিক প্রসঙ্গ, গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছিল তা কেটেছে বলে জানিয়েছেন ইসরায়েল ও হামাসের কর্মকর্তারা। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে 4 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করে হামাস। অন্যদিকে 600 জন ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। গত সপ্তাহে এসব ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার কথা থাকলেও জিম্মিদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ইসরায়েল তাঁদের মুক্তি স্থগিত করেছিল। এতে করে যুদ্ধবিরতি নিয়ে অচলাবস্থা তৈরি হয়। এদিকে আগামী শনিবার শেষ হতে যাচ্ছে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ। দ্বিতীয় পর্যায় কার্যকরের জন্য হামাসকে সব জিম্মিকে মুক্তি, গাজা থেকে হামাসের বিদায়, গাজা উপত্যকাকে সম্পূর্ণ অস্ত্রমুক্ত এবং গাজা নিরাপত্তা নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে দেওয়ার 4টি শর্ত দিয়েছে ইসরায়েল। দর্শক, এরই সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। বরগুনা স্থবির 26টি সেতুর নির্মাণ কাজ, অর্ধ সমাপ্ত হয়ে পড়ে আছে 85 কোটি টাকার প্রকল্প। আগামীকাল থেকে সারা দেশে কম দামে ডিম, মুরগি ও গরুর মাংস বিক্রি হবে, জানালেন উপদেষ্টা। সাভারে পিকআপ ও অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের 5 সদস্য গ্রেপ্তার, 7 লাখ টাকা জব্দ। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন। সন্ধ্যা 6টা 40 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।